একটা ডিম যখন ফার্মে তৈরি করা হয়, দেখবেন হাই ভোল্টেজের হ্যালোজেন লাইট জ্বালিয়ে রাখা হয়, যাতে করে মুরগির মধ্যে রজোগুণ বৃদ্ধি পায়। রজোগুণ যত বৃদ্ধি পাবে, রজোভাব যত তার মধ্যে বৃদ্ধি পাবে, তত সে বারবার ডিম দিতে শুরু করবে। অর্থাৎ পিরিয়ডিক্যাল সার্কেল যে 1 মাস পর পর হওয়া কথা, সেটা মাসের মধ্যে 2বার 3বার হতে শুরু করবে। এছাড়া তাদেরকে এমন ধরনের কিছু খাদ্য খাওয়ানো হয়, সেটাও তাদেরকে বারবার পিরিয়ডিক্যাল সার্কেলে আসার জন্য সাহায্য করে। এটা মুরগির যন্ত্রণা। না ঘুমাতে পেরে রাত জেগে সারাটা দিন ঘুম নেই, সারাক্ষণ সে ওই হাই ভোল্টেজের আলোর মধ্যে আছে। এই যে মুরগির জীবনের যন্ত্রণা, এই যন্ত্রণা এনার্জি আকারে ডিমের মধ্যে প্রবেশ করে। আমরা ফিজিক্সে পড়েছি এনার্জি ইজ ট্রান্সফারেবল। একটা জন্তুকে যখন আপনি কাটছেন, তাকে কাটার সময়, তাকে হত্যা করার সময় প্রাণী কিন্তু বুঝতে পারছি যে আমার মৃত্যু সামনে। তখন তার ভেতরে ভয়, আতঙ্ক গ্রাস করে। তার মধ্যে বহু রকমের কেমিক্যালস ব্যালেন্স হারিয়ে ফেলে। অ্যাড্রিনালিন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরণ হতে শুরু করে, যা তার শরীরকে বিষাক্ত করে দেয়। এই বিষাক্ত হয়ে যাওয়া শরীরটাকে আমরা খাদ্য আকারে গ্রহণ করি। তো আমাদের মধ্যে তখন কোন এনার্জি শিফট করবে? ওই মুরগিটি যে, ওই ছাগলটি যে, ওই জন্তুটি যে যন্ত্রণার মধ্যে ছিল, মৃত্যুর আগে যে যন্ত্রণা তার মধ্য দিয়ে বয়ে গেছে, সেই যন্ত্রণা এনার্জি আকারে আমাদের মধ্যে চলে আসবে যখন আমরা খাদ্য আকারে তাদের মাংস খাবো। আজ ঘরে ঘরে মানুষ অসুস্থ, ঘরে ঘরে মানুষ আজ অসুস্থ। অনুসন্ধান করে দেখা গেছে যে মানুষের মাছ, মাংস, ডিম খাওয়ার প্রবণতা থেকে তাদের এই অসুস্থতা। আজ পাড়ার মনে মনে দেখবেন একটা করে পোল্ট্রি মুরগির দোকান আর একটা করে মিষ্টির দোকান। মিষ্টি যেমন ক্ষতিকর, এই মাংস তেমন ক্ষতিকর। আমাদের যে ইউরিক অ্যাসিডের ধাপ হয়, এই ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ানোর কাজে সাহায্য করে মাছ। যারা মাছ খেতে ভালোবাসেন, মাছ ছাড়া যারা ভাবতেই পারেন না খাওয়ার কথা, একটা সময়ের পরে আর্থ্রাইটিসের প্রবলেম ভুগতে হবে, ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগতে হবে। এগুলো জীবনের সঙ্গী হয়ে যাবে। যে ব্যক্তি ডিম এবং মাংস বেশি পরিমাণে খায়, তারা ভেতর থেকে স্থির হতে পারে না। তারা সারাক্ষণ লড়াই, ঝগড়া, মারপিট, সমালোচনা, ডিবেট, এগুলোর মধ্য দিয়েই জীবন অতিবাহিত করে এবং মনে করে এগুলোই বোধহয় জীবনের সৌন্দর্য। এগুলোকে ভেদ করে যে চেতনার কাছে পৌঁছাতে হবে, সেই বোধ তাদের আসে না। কথায় বলে আমরা যেমনটা খাই আমরা তেমনটা হয়ে যাই। আমরা যেমনটা খাই আমরা তেমনটা হয়ে যাই। আমাদের খাদ্যগুলো যদি পাশবিক হয়, তাহলে আমাদের আচার আচরণ এবং আমাদের ব্যক্তিত্বের মধ্যে সেই পাশবিক ছাপ পড়বে এবং আমাদের আচার আচরণ তখন মনুষ্য সুলভ হবে না, সেগুলো হবে পশু সুলভ। আজ বাঙালিরা সব থেকে অসুস্থ, কারণ বাঙালির খাদ্যাভ্যাস ভালো নেই। এই মাছ, মাংস, ডিম ছাড়া বাঙালি ভাবতেই পারে না যে এর বাইরে কোনো খাবার দাবার আর থাকতে পারে। মাছ, মাংস, ডিমের বাইরে যে কোনো খাবার থাকতে পারে এটা বাঙালি ভাবতে পারে না। আজ ভারতবর্ষের মধ্যে সব থেকে অসুস্থ জাতি বাঙালি। ঘরে ঘরে অসুস্থতা। আর সাউথ ইন্ডিয়াতে কোনো নার্সিংহোম, হাসপাতালে সিট পাওয়া যায় না এই বাঙালিদের জন্য। রাজ্যের হাসপাতাল, নার্সিংহোম তো ছেড়েই দিলাম। আমাদের খাদ্যাভ্যাস আমাদেরকে অসুস্থ করে তুলেছে। মাছ, মাংস, ডিম এগুলো কোনো মনুষ্যের খাদ্য হতে পারে না। এগুলো থেকে নেগেটিভ এনার্জি আসে, নেগেটিভ প্রোটিন আসে, যেগুলো আমাদের বেঁচে থাকতে সাহায্য করবে হয়তো সাময়িক, কিন্তু আমাদের চিন্তা, চেতনা, ভাবনার বিকাশ সাধন করবে না।
চিন্তা ভাবনা বিকাশ হবে, কিন্তু সেগুলো সব পাশবিক চিন্তার ফসল হয়ে উঠবে। উগ্রতা আসবে, লড়াই আসবে, অমানবিকতা আসবে। আজ আমরা চারিপাশে দেখছি মানুষ লড়াই, হিংসা, মারপিট, খুন, ধর্ষণ, রাহাজানির মধ্যে আছে। এর পেছনে একটাই কারণ, মানুষের খাদ্যাভ্যাস ভালো নেই। মানুষের খাদ্যাভ্যাস যদি ভালো হতো তাহলে মানুষের মধ্যে হিংসা আসতে পারে না। পশুর যে হিংসা, পাশবিক যে হিংসা, পশুকে হত্যা করার সময় যে হিংসা, সেগুলো সব এনার্জি আকারে আমাদের মধ্যে আসছে। ফিজিক্স বলছে এনার্জি ইজ ট্রান্সফারেবল। তাহলে এই ধরনের খাদ্যগুলো যদি আমরা খাই, তাহলে আমাদের মধ্যেও সেই হিংসা প্রবেশ করবে। আজ দেখুন হরিয়ানার মতো রাজ্য, ভারতবর্ষে এমন অনেক রাজ্য আছে যারা নিরামিষাশী। আজ কুস্তিতে অলিম্পিক থেকে হরিয়ানার ছেলে মেয়েরা কত পদক নিয়ে আসছে। তাদের কি শক্তির অভাব হয়েছে? তাদের কোনো পুষ্টির অভাব হয়েছে? পুষ্টির অভাব হয়েছে এই বাঙালির। কারণ বাঙালি যেদিন থেকে এই মাছ, মাংস, ডিম খাওয়া শুরু করেছে, আর সেদিন থেকে বাঙালি নষ্ট হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষদের খাদ্যাভ্যাস অনেক ভালো ছিল। তারা এত মাংস এবং ডিম খেতেন না, তারা হয়তো খেতেন মাছ, বিভিন্ন রকমের মাছ তারা খেতেন। খাওয়া বলতে তাদের মাছটাই ছিল। আর তার জন্য তাদের কিছু কিছু রোগ, অসুখ বিসুখের শিকার তাদের হতে হতো। কিন্তু যেদিন থেকে বাঙালি তার রসনাতে মাংস এবং ডিমকে সংযোজন করেছে, আর সেদিন থেকে সকলেই ডাক্তারের কাস্টমার হয়ে গেছে। ডাক্তারের কাস্টমার। আজ আপনি ডাক্তারদের কাছে যান, তারা বলবে মাছ খান, ডিম খান, মাংস খান, এগুলো না খেলে আপনি ভালো থাকবেন না। আপনি ভালো করে দেখুন তো, প্রায় 99% ডক্টরস তারা অসুস্থ। যে ব্যক্তি নিজে অসুস্থ, সে অন্যকে সুস্থ করার পথ কি করে বলবে? এই ডাক্তারের সাজেশন অনুযায়ী যদি মানুষ চলে, তাহলে সে সুস্থ থাকবে না। কিন্তু যদি কোনো মানুষ হঠাৎ সুস্থ হয়, সাময়িক নিরাময়ের জন্য ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু ডাক্তারের উপদেশ কিন্তু আমাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য কখনো উপযুক্ত হতে পারে না। কারণ প্রায় 99% ডাক্তার তারা নিজেরাই অসুস্থ। যে নিজেই ডায়াবেটিস থেকে বেরোতে পারেনি, যে নিজেই প্রেশার থেকে বেরোতে পারেনি, যে বিভিন্ন মেন্টাল প্রবলেম থেকে বেরোতে পারেনি, যে বিভিন্ন ফিজিক্যাল প্রবলেম থেকে বেরোতে পারেনি, সে অন্য কোনো মানুষকে সমস্যার সমাধান থেকে বের করতে পারে না। একমাত্র যোগাভ্যাস মানুষকে এই সমস্যার সমাধান থেকে বের করতে পারে। ইগল যোগ এবং মেডিটেশন বর্তমান প্রজন্মের কাছে এই জন্য এতটাই উৎকৃষ্ট, এতটাই তাদের কাছে উপযুক্ত হয়ে উঠেছে। কারণ তাদের মেন্টাল ব্লকেজ, তাদের ফিজিক্যাল ব্লকেজ তারা ভেঙে ফেলতে পারে যে কোনো মুহূর্তে ইগল যোগ এবং মেডিটেশনের মধ্য দিয়ে। তাই নিরামিষ না আমিষ খাবো, এটা নির্ভর করে আমাদের চেতনার উপর। এটা কোনো তর্কের বিষয় না, এটা কোনো যুক্তির বিষয় না, এটা চেতনার বিষয়। চেতনা যখন উন্নত হয়, তখন মানুষ মাছ, মাংস, ডিম এগুলোকে আর খেতে পারে না। কারণ সে বুঝতে পারে এগুলো আমার ফেলে আসা অতীত, এগুলো আমার ফেলে আসা দেহ। আমরা প্রায় 84 লক্ষ প্রজন্ম পার হয়ে আজ এই মনুষ্য শরীর ধারণ করেছি। যে শরীরগুলো আমরা খাচ্ছি আজ মাংস আকারে, সেগুলো আমাদেরই ফেলে আসা শরীর, অতীতের শরীর। আজ আমরা এতটাই ইগনোরেন্ট, আমরা এতটাই অজ্ঞ যে আমরা বুঝতে পারছি না যে আমরা নিজের মাংস নিজেরাই খাচ্ছি। নিজের মাংস আমরা নিজেরাই খাচ্ছি। আজ আমরা এতটাই চেতন বিমুখ, আমরা এতটাই অজ্ঞ। এখান থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে ইগল যোগ এবং মেডিটেশনের মধ্য দিয়ে চেতনার সাম্রাজ্যে প্রবেশ করা খুব সহজ। চেতনার সাম্রাজ্যে যদি প্রবেশ করতে হয়, চেতনার সাম্রাজ্যে যদি প্রবেশ করতে হয়, ইগল যোগ এবং ধ্যান আপনাকে সহযোগিতা করবে। যখন আপনি চেতনার স্পর্শে চেতনময় হয়ে উঠবেন, আর তখন আপনি বুঝতে পারবেন আপনার আমিষ খাওয়া উচিত না আপনার নিরামিষ খাওয়া উচিত। এই আমিষ এবং নিরামিষ খাওয়া নিয়ে যারা তর্ক করে, এরা কিছু ধান্দাবাজ ব্যক্তি। বিশেষ করে পলিটিক্যাল পার্সোনালিটিসরা এগুলো নিয়ে চর্চা করেন, কারণ এটাই তাদের রাজনীতির পসরা। রাজনীতি কারা করে?
corrupted person. Those who are corrupted, they are politicians. Almost all of the politicians are corrupted. Without corruption, the alchemy of politics can't grow. এই জন্য দেখবেন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকা ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা কারাপ্টেড। কারণ করাপশন না করলে তারা পলিটিক্স করতে পারবে না। পলিটিক্স সবসময় বেঁচে থাকে করাপশনের মধ্য দিয়ে। এটা আমার উপলব্ধি। প্রত্যেকটা পলিটিশিয়ানদের ব্যাকগ্রাউন্ড দেখুন, তারা কোনো না কোনো কারাপশনের মধ্যে তারা জড়িত, কোনো না কোনো কারাপশনের মধ্য দিয়ে তারা এগিয়ে গেছে। তাই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকা ব্যক্তিদের স্পিচ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যেখানে জীবন এবং চেতনার বিষয় সেখানে পলিটিক্স ভ্যালুলেস, সেখানে স্পিরিচুয়ালিটি একমাত্র মূল্যবান। তাই স্পিরিচুয়াল পার্সোনালিটিদের অভিজ্ঞতার কথা শুনুন এবং জীবনকে সমৃদ্ধ করুন। কোনো পলিটিক্যাল ব্যক্তিদের কথা শুনে জীবনকে সমৃদ্ধ করতে যাবেন না, তাহলে জীবন চেতনমুখী হবে না, জীবন হবে যন্ত্রণামুখী।